হ্যালো ফ্রেন্ড, পেন্সিল দ্য মার্ডারার মুভির সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এই পার্টে আমরা দেখছি যে আমাদের এক্সিবিশনের সিনহা ম্যাডাম তিনি খুব রাগারাগি করছে এইভাবে স্টুডেন্টদেরকে নিচে বসে খেতে দেখে। তিনি বলছে আপনাদের স্কুলে কোনো ডিসিপ্লিন নেই। এবং এদিকে আমরা দেখি মায়া এবং শিবা তারা ডিসকাস করছে যে কি করে তারা খুনিকে খুঁজে বার করবে। মায়া একটা চক নিয়ে পেন্সিল বোর্ডের মধ্যে বলছে যে এইখানে 11:30টার দিকে তুমি এসছিলে এবং এখন বাজে হচ্ছে 11:40। তাহলে এই 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাস থেকে একদম স্কুলের বাইরে বেরোনো কোনোভাবেই সম্ভব না। তার উপরে আজকে আবার পুলিশ আছে মেন গেটে এবং গ্রাউন্ডে রয়েছে আমাদের টপকে কেউ রক্তাক্ত জামা কাপড় হাত নিয়ে বেরিয়ে যেতে পারবে না। তার জন্য আমাদের মনে হচ্ছে যে এইখানেই আছে খুনি। তারপরে আমরা দেখি এদিকে এক্সিবিশনের কাজ চলছে, কিন্তু এই সমস্ত স্কুলের বিভিন্ন জিনিস দেখে এক্সিবিশনের ম্যাডাম একেবারেই খুশি না। তারপরে মায়া বলে যে দেখো ওর যা ওজন, তার ক্ষেত্রে ওকে মারতে হলে একটা 6 ফুট লম্বা বেশ হাট্টাকাট্টা লোকের দরকার, না হলে মারতে পারবে না। তার জন্য আমরা সমস্ত স্টুডেন্টদেরকে বাদ দিয়ে বলতে পারি যে কোনো স্যার বা স্কুলের কেউই হয়তো বা মেরেছে। তখন শিবা বলে যে আমার ব্যাগের মধ্যে স্পোর্টস সেট যে টি শার্টটা আছে ওটা বের করে দাও, তারপরে এটা ছেড়ে আমরা খুঁজতে যাব। তখন শিবার ব্যাগের মধ্যে একটা ডায়েরি মায়া পায়, সেখানে সে দেখে যে মায়ের ব্যাপারে অনেক কিছু লেখা। দেখে মায়া বেশ খুশি হয়। তারপর ব্যাগ আটকে তারা দুজন তাদের প্রজেক্টটা চালু করে দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় খোঁজার জন্য যে কে মেরেছে। এক্সিবিশনের ম্যাডাম আসলে এরপরে দেখতে পায় যে স্যারের বদলে একজন স্টুডেন্ট ক্লাস নিচ্ছে এবং স্যার স্টুডেন্টদের জায়গায় বসে রয়েছে। এটা দেখে তার বেশ ভালো লাগে। এদিকে পুলিশ আসে এবং প্রিন্সিপালের ঘরের কথা জিজ্ঞাসা করে যে কোন দিকে। তখন তাদেরই স্কুলের একজন কলিগ দেখিয়ে দেয় যে কোন দিকে প্রিন্সিপালের ঘরের কথা। এদিকে মায়া এবং শিবা বাথরুমে যায় শিবা হাত ধুতে যায়। তখন দেখে বাথরুমে আর একজন আসছে, তাদেরই স্কুলের সিকিউরিটি গার্ড। তার হাতেও অনেক রক্ত লেগে রয়েছে এবং তারা মনে করে যে এই হয়তো খুনি, এই হয়তো শিবাকে খুন করে এখন এখানে এসছে হাত ধুতে। তারা ভাবে যে এর দেখতে হবে, পিছনে যেতে হবে। তারা তাকে ফলো করে এবং ফলো করে এগিয়ে যেতে যেতে দেখে যে পিছনে তাদের স্কুলের পিছনের যে গ্রাউন্ডে, সেখানে গিয়ে তাদের স্কুলের সিকিউরিটি গার্ড গর্ত খুঁড়ছে। সেখানে গিয়ে তারা এটা দেখে তারা ভাবে যে তার গর্ত কেন খুঁড়ছে, তার মানে নিশ্চয়ই তার নরেশের লাশটাকে সেখানে পোতার জন্য গর্ত খুঁড়ছে। তখন মায়া বলে তাকে আমরা একদম হাতে নাতে ধরবো, তার জন্য ভিডিও করে রাখতে হবে প্রমাণ দেওয়ার জন্য। তখন মায়া নিজের ফোনটা বের করে ভিডিও করতে শুরু করে যে কিভাবে নরেশের লাশটাকে তাদের স্কুলে যেতে, এবং তার কাছে তারপরে যায় গিয়ে বলে তুমি মেরেছো বলো। তখন তাদের সিকিউরিটি গার্ড বলে যে না আমি মারিনি, আর একে না মারলেও হতো না। তখন বলে দাঁড়াও, বলে যে প্রিন্সিপাল স্যারকে ডাকছে। তখন বলছে প্রিন্সিপাল স্যারকে গিয়ে ডাকো, সে তাহলে আরও বেশি মায়না দেয়। তখন দেখে যে তাদের স্কুলে ঢুকে পড়া একটা বন্য শুকরকে তাদের সিকিউরিটি গার্ড মেরেছে, যাতে তাদের স্কুলে আসা ইন্সপেকশন ম্যাডামের হাতে না ধরা পড়ে। তখন মায়া শিবা বলে অনেক সময় নষ্ট হয়ে গেল, নিশ্চয়ই এতক্ষণে খুলে বেরিয়ে গেল। তখন মায়া শিবাকে বলে যে অত ভেবো না, খুব ঠান্ডা মাথায় আমাদের ভাবতে হবে, নাহলে তাড়াহুড়ো করলে হয়তো আমরা ধরতেই পারবো না কোনো সময় খুনিকে। তারা আবার ক্লাসে আসে দেখার জন্য যে নিশ্চয়ই খুনি তার কোনো না কোনো কিছু চিহ্ন এখানে ফেলে গেছে। তারা ভালো করে একদম ক্লাস খুঁজতে থাকে। মায়া ভালো করে দেখতে থাকে যে কোনো কিছু ফেলে গেছে কেন, কারণ প্রত্যেকটা ক্রাইমের ক্ষেত্রেই দেখা যায় যে খুনি কিছু না কিছু জিনিস ফেলে যায়। এটা প্রত্যেকটা ক্রাইমের একটা প্রাইম পিলার। সে ভালো করে দেখলে খুঁজে পায় যে নরেশের একটা ইয়ারফোন যেটা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তখন বলছে ইয়ারফোন যখন আছে তার মানে নরেশের কাছে নিশ্চয়ই ফোনও ছিল, তাহলে কোথায় ফোন? তখন তারা যখন দেখতে যায় ফোন, তখন তারা ফোন পায় না। তারপরে তারা ভাবে যে নিশ্চিতভাবে এখানে যে সামনে আমাদের যে ব্যালকনিতে রয়েছে সেই সিসিটিভি ক্যামেরা, তার ফুটেজ চেক করলেই জানা যাবে যে কে এসছিল। তারপরে তারা সিসিটিভি ক্যামেরার রুমে যায়, কিন্তু সেখানে না খুললে মায়া কোনোভাবে তার হেয়ারপিন দিয়ে সেটাকে খোলে এবং তারপরে দেখে সেখানে পাসওয়ার্ড। কোনোভাবে তারা পাসওয়ার্ডটা ব্রেক করে যখন খোলে, তারপরে তারা ভালো মতন দেখে যে তাদের স্কুলেরই একজন ম্যাডাম, নন্দিনী ম্যাডাম, তিনি কথা বলছেন। তাছাড়া সবাই আসা যাওয়া করছে। তারা ভালো করে তাদের ক্লাসের সামনে এবং অন্য অন্য জায়গায় ভালো করে দেখে যে সাসপেক্ট কিছু পায় কি না।
ভালো করে দেখার পরে তারা দেখে যে সেই সময়ে তাদের ক্লাসের সামনে এবং আশেপাশের যে কটা ক্যামেরা সেগুলো বন্ধ, এবং যখন প্রথম শিবা ঢুকেছে সেই সময় আবার ক্যামেরা অন হয়েছে। তারা বুঝতে পারে যে এইবারে একদম শিওর হয়ে যায় যে তাদের স্কুলেরই কোনো স্টাফ বা ম্যাডাম এই কাজ করেছে, কারণ এই এই সিসিটিভি ঘরে ঢোকার একমাত্র পারমিশন তাদের স্কুলেরই কেউ আছে বা কেউ ঢুকতে পারে। তখন তারপরে তারা তাই টিচার রুমে চলে যায়, সেখানে গিয়ে তারা খুঁজতে থাকে যে কোনো স্যার বা ম্যাডামের ডেস্কে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। তারা ভালো করে দেখে। এছাড়াও নন্দিনী ম্যাডামের উপর তাদের একটু সন্দেহ হয়। তখন তার মধ্যে অবিনাশ স্যার সেখানে চলে আসে। অবিনাশ স্যারকে তারা বলে, ওই আমাদেরকে স্যার বলেছিল যে এখান থেকে একটা ফাইল নিয়ে যেতে, সেই ফাইলটাই নিতে এসেছি, এরকম অজুহাত দেখিয়ে দেয়। তারপরে তারা বেরিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু অবিনাশ স্যারের একটু সন্দেহ হয়। তবে অবিনাশ স্যার বেরিয়ে গেলে মায়া এবং শিবা আবার তাদের টিচার রুমে আবার ঢুকে সেইখানে ভালো করে তারা বলে যে অবিনাশ স্যারের এটাই খুঁজতে গিয়ে দেখে অবিনাশ স্যারের ডেস্কে যেখানে সেই মধ্যে রক্তের দাগ লেগে রয়েছে। কোনোভাবে সেটা খুলতে না পারলে শিবা একটা স্লেরি দিয়ে ভালো করে সেটাকে চার মেরে সেই ডেস্কটা খোলার পরে তারা খুলতে থাকে। এর মধ্যে অবিনাশ স্যারের সন্দেহ হয় যে আবার তারা গেল না তো বা কিছু খুঁজে পেল না তো। এর মধ্যে তারা দেখে যে সেইখানে রক্তাক্ত অবস্থায় একটা গেঞ্জি এবং তার সাথে একটা রক্তাক্ত পলিথিনের মধ্যে আছে ল্যাপটপ এবং ফোন। তারপরে তারা সেই ফোন এবং ল্যাপটপটাকে বলে যেটাকে খুলতে হবে, এবং এর মধ্যেই কোনো না কোনো প্রমাণ আছে এবং অবিনাশ স্যারই হয়তো নরেশকে খুন করেছে। এর মধ্যে এমন কিছু আছে যে তথ্য প্রমাণের জন্য হয়তো নরেশ খুন হয়েছে। তারা ভালো করে খুঁজে দেখে যে নন্দিনী ম্যাডাম এবং অবিনাশ স্যারের একটি প্রাইভেট ভিডিও তার মধ্যে রয়েছে। দেখতে গিয়ে অবিনাশ স্যার চলে আসে টিচার রুমে এবং তারা দেখে অবিনাশ স্যারকে একদম ভয় পেয়ে যায়। অবিনাশ স্যার তাদেরকে বলে যে তোমরা এখানে কি করছো, আর এখানে এই ল্যাপটপ নিয়ে তোমরা কি করছো, তোমাদের এখানে কি কাজ। তারা তখন বলে যে স্যার কিছু কথা শোনে না। স্যার একেবারে এসে তার মধ্যে শিবা এবং স্যারের মধ্যে মারামারি হতে থাকে। তারা ল্যাপটপটা এবং ফোনটা নিয়ে সেখান থেকে কোনোভাবে স্যারকে ফেলে দিয়ে পালায়। স্যারও তাদের ধাওয়া করে তাদের পেছন তাদেরকে ধরার জন্য ব্যালকনি থেকে। এদিকে আমরা দেখতে পাই যে শিবার বেস্ট ফ্রেন্ড সেটা দেখে ফেলে। সে বুঝতে পারে না যে কেন মায়া এবং শিবার পিছনে স্যার ধাওয়া করছে, এমন কি তারা করেছে। তখন সেও পেছন যায়। এদিকে পুলিশকে দেখতে পাই যে তাকে ধাক্কা দিয়ে অবিনাশ স্যার চলতে গিয়ে পড়ে যায়। অবিনাশ স্যারকে পুলিশ তোলার পর পুলিশকে যখন বলে যে এমনি দৌড়ে যাচ্ছিলাম যে প্রিন্সিপাল স্যার ডেকেছিল তাই, তখন বলে যে একটু আসতে যান, অত তাড়াহুড়ো যাওয়ার কোনো ব্যাপার নেই। এর মধ্যেই পুলিশের সাথে মায়া এবং শিবার দেখা হয়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসা করলে যে অফিস ঘরটা কোন দিকে, তারা দেখিয়ে দেয়। কিন্তু অবিনাশ স্যার ভুল বোঝে, ভাবে তাকেই যেন দেখিয়ে দিচ্ছে। সে ভয় পেয়ে যায় যে হয়তো তাকে হয়তো এবারে ধরে ফেলবে খুনের অভিযোগে নরেশের। তখন সে ওইখান থেকে পালায় এবং মায়া এবং শিবা কোনোভাবে সেখান থেকে পালিয়ে তাদের স্পোর্টসের ঘরে এসে সেখানে দেখে এবং তারা ভাবে যে নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে যার জন্য অবিনাশ স্যারই হয়তো এসে নরেশকে খুন করেছিল। তারা নিশ্চয়ই, এছাড়া আর কে বা করবে, এটা তারা ভেবে তাদের কল্পনা করে। তাদের কল্পনায় সত্যিই কি অবিনাশ স্যার খুন করেছিল। এর মধ্যে অবিনাশ স্যার সেই স্পোর্টসের ঘরেও চলে আসে এবং বলে যে এই ল্যাপটপ আমাকে দিয়ে দাও। তখন মায়া বলে যে আপনি নরেশকে খুন করেছেন, আপনাকে জেলে দেবো, আপনাকে পুলিশের কাছে বলবো। তখন অবিনাশ স্যার বলে যে না, আমি খুন করিনি, আমি সত্যি ল্যাপটপ এবং ফোন নিয়েছিলাম যেটার মধ্যে আমার কিছু গোপন তথ্য রয়েছে, কিন্তু আমি যখন গিয়েছিলাম নিতে তখনই দেখেছিলাম যে নরেশ খুন হয়ে পড়ে রয়েছে। কিন্তু তারা কোনোভাবে সেই কথা না মানলে তাদেরকে ধাওয়া করলে শিবার বন্ধু এসে স্যারের মাথায় এক বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। শিবা এই বিষয়ে রেগে যায় যে কি করলি তুই, এবার তো আমরা ফেসে যাব। তখন দেখে যে না, স্যার শুধুমাত্র অজ্ঞানই হয়েছে, তাদের কোনো মারা যায়নি। তখন সে ভালো করে যখন নরেশের ফোনটা খোলে তখন দেখে শেষবার সোনিয়া নামের সেই মেয়েটিকে নরেশ ফোন করেছিল। তখন যে সোনিয়াকে কেন ফোন করেছিল, তখন শিবাকে মায়া বুদ্ধি দেয় যে সোনিয়াকে একটা SMS করা যাক, তাহলে দেখা যাবে যে সে আসে কিনা। সোনিয়াও SMS-এ চলে আসে এবং এসে যখন দেখে যে নরেশের মৃতদেহ পড়ে রয়েছে ক্লাসের মধ্যে, সে দেখে একেবারে চমকে ভয়ে থরথর করে দেয়। এর মধ্যে সেইখানে আসে মায়া এবং শিবা। এসে দেখে যে সে নরেশের মৃতদেহ দেখে খুশি। তখন তারা ভাবে হয়তো সোনিয়াই মেরেছে, কিন্তু বলে যে না, আমি মারিনি।
আমাকে নরেশ অনেক দিন ধরেই ব্ল্যাকমেল করছিল, তারা কোনো কিছু বুঝতে পারে না যে কি ব্যাপার হয়েছে। তখন সোনিয়া নামে সেই মেয়েটি বলে যে একদিন নরেশের সাথে সে আমার কিছু প্রাইভেট ভিডিও বের করে দেবে এবং তার বদলে সে টাকা চাইছিল সেটাকে গোপন রাখার জন্য। তখন আমাদেরই পাড়ার একটি বাচ্চা যে আমাকে খুব ভালোবাসে এখানে আসে এবং বলে যে আমার দিদিকে তুমি কাঁদাচ্ছ কেন, চলো, দিদি কিছু করেনি বলে হাত ধরে যেতে নরেশ তখন দাঁড় করিয়ে দিয়ে সেই বাচ্চাটিকে কেড়ে নিয়ে সুইমিং পুলের মধ্যে ছুঁড়ে মারে। সেই বাচ্চাটি সাঁতার না জানায় সে সেইখানে তাকে ছুঁড়ে মারে এবং সোনিয়ার হাতটা চেপে ধরে, তাকে সুইমিং পুলের মধ্যে নামতে দেয় না এবং বলে যে টাকা দেবে কি না সেটা বলো। সোনিয়া অনেক হাতে পায়ে ধরে বলে যে নরেশ তুমি বাঁচাও, তারপর সে বলে যে হ্যাঁ আমি দেবো। তখন তার মধ্যে সেই বাচ্চা মেয়েটি মারা যায়। এই ঘটনা পরে বিভিন্নভাবে সোনিয়াকে এসে ব্ল্যাকমেল করে যে তুমি এর জন্য দায়ী, তোমার জন্য, যে তুমি আগে বলে দিলে সেই মেয়েটি আর মারা যেত না, এবং তাকেও খুনের হিসেবে ফাঁসাবে বলে বারবার ভয় দেখায়। তখন সোনিয়া বলে যে আসলে ওই মেয়েটিকে আমিও খুব ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসতো, আমাদের বাড়ি থাকতাম, আমরা একসাথেই স্কুলে আসতাম দুজনে মিলে, সে আমাকে খুবই ভালোবাসতো, তার এই মৃত্যুর জন্য নরেশের দায়ী, এছাড়াও সে আমাকে এতদিন ধরে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছিল। তারপরে তারা বলে যে এখন স্যারের তার বেস্ট ফ্রেন্ড বলে স্যারের দেহটার কী হবে। তারপরে মায়া বিভিন্নভাবে চিন্তা করতে লাগে যে তাহলে নরেশকে মারলো কে, নরেশের খুনের জন্য কে দায়, কে মেরেছে নরেশকে, আর এই পেন্সিল দিয়েই বা কেন তাকে মারলো, পেন্সিল কেন খুনি হলো সে কোনো। তারপরে সে বলে যে আমরা চারজন চারটে কাজের জন্য যাব, প্রত্যেকের কাজ সে ঠিক করে দেয় মায়া, এবং শিবা তখন সেখান থেকে বেরিয়ে চলে যায়। তার মধ্যেই স্যারের কাছে একটা ফোন আসে এবং স্যার শুনতে পায় যে নরেশ মারা গেছে, কিন্তু কোনোভাবেই যাতে তাদের এসসিও সার্টিফিকেট হাত ছাড়ানো হয়, নরেশের দেহটা সেখান থেকে সরিয়ে স্যার তাড়াতাড়ি করে সেটা লোপার দিয়ে দেয় যে আগে ম্যাডাম চলে যাক তারপরে সব কিছু বেরোবে। এবং তারপরে সেখানে সোনিয়া গিয়ে ম্যাডামকে স্যারকে বলে যে আরও কিছুক্ষণের জন্য এই গ্রাউন্ডের বাচ্চাদেরকে এখানেই রাখতে বলেছে প্রিন্সিপাল স্যার। তারপরে সেখানে যায়, তার বেস্ট ফ্রেন্ডকে পাঠানো হয় সেই ইসের কাছে, সেখানে বলা হয় যে সেখানে একটা ফাইল আছে সেটাকে বের করার জন্য। এছাড়াও শিবাকে পাঠানো হয় সেই আগের দিনের যে বাচ্চা তাদেরই যে ক্লাসমেট যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল তার কাছে, যে সে সত্যি কোন কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল বা কী হয়েছিল। আর মায়া যায় তাদের লাইব্রেরি রুমে, সেই যে বইটা সে পড়েছিল যে পেন্সিল দিয়ে কিভাবে একজন খুনি আর একজনকে খুন করেছে সেই ঘটনার জন্য। এবং সেইখানে মায়া দেখে তাদের লাইব্রেরির যে স্যার তার দিকে সন্দেহজনকভাবে তাকিয়ে রয়েছে, এবং সে যখন তাদের লাইব্রেরির কম্পিউটারে দেখে যে এই বইটা সে ছাড়া আর কে নিয়ে পড়েছে, তখন সে দেখে যে এই বইটা সে ছাড়া তাদেরই লাইব্রেরির স্যার নিয়ে পড়েছে। তখন তার সন্দেহ হয় যে তার মানে হয়তো এইভাবে খুন করার বিষয়ে তাদের স্যারই যুক্ত। সে যখন বলে তখন স্যার স্বীকার করে যে সেই খুন করেছে, এবং সে মায়ের পিছনে দৌড়ায় মায়াকে মেরে ফেলার জন্য, যাতে তার সত্য কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে। মায়া কোনোভাবে নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক লুকিয়ে বেড়ায়। এদিকে স্কুলের মধ্যে এক্সিবিশনের কাজ তখনও চলছে, লাইব্রেরি রুম পুরো ফাঁকা, মায়া এবং স্যার ছাড়া আর কেউ নেই। দেখে লাইব্রেরি রুম পুরো কারেন্ট চলে গেলে, অন্ধকার হয়ে গেলে মায়া সে অন্ধকারের মধ্যে কোনোভাবে নিজেকে লুকিয়ে রাখে, কিন্তু স্যারও নিজের ক্রাইম চাপা দেওয়ার জন্য মায়াকে যেভাবে হোক ধরে মারার জন্য খুঁজতে থাকে। মায়া শিবাকে এসএমএস করে এবং বলে যে সে লাইব্রেরি রুমের মধ্যে আটকে গেছে এবং লাইব্রেরির স্যারই হচ্ছে আসল খুনি। তখন শিবা সেখানে এসে মায়াকে স্যারের হাত থেকে বাঁচানো। স্যার বলে যে তোমাদের দুজনকেই আমি মারবো, কাউকে ছাড়বো না, এই সত্য আমি বেরোতেই দেবো না কোনোভাবে। নিয়ে শিবা মায়াকে নিয়ে যখন পালাতে যায় সেখানে গিয়ে এর মধ্যেই যখন তাদের যেখানে সমস্ত কিছু ভাঙাচোরা রাখে সেই রুমে যখন ম্যাডাম দেখার জন্য ঢোকে, সেখানে দেখে যে নরেশের মৃতদেহ পড়ে রয়েছে এবং বলে যে নরেশ এই কে মেরেছে। ম্যাডাম দেখে একেবারে ভয় পেয়ে যায়। এদিকে আমরা দেখি যে শিবা এবং তাদের লাইব্রেরি স্যারের মধ্যে মারামারি চলছে। স্যার তখন ম্যাডাম বলে যে পুলিশকে খবর দেওয়া হোক, স্কুলের মধ্যে সব কী চলছে, স্কুলের একজন ছাত্র মরে পড়ে রয়েছে, কেউ জানেই না কে সে স্কুলে মেরে দিচ্ছে, আমি কোনোভাবেই এখানে কোনো সার্টিফিকেট দেবই না।
এর মধ্যে আমরা দেখতে পাই যে শিবা যখন স্যারের গলাটা সের মধ্যেই লাইব্রেরি রুমের মধ্যে পুলিশ ঢুকে পড়ে এবং স্যার বলে যে আমরা কিছু জানি না যে কি হয়েছিল। এরপরে আমরা দেখি যে সেই স্যারকে সমস্ত মিডিয়ার সামনে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সে কেন খুন করলো, কেন সে এমন করলো। তখন সে বলে যে আমার একটা ছোট্ট মেয়ে ছিল যে এই স্কুলেই পড়তো, আমরা 3জন পরিবারে খুবই সুখী ছিলাম, কিন্তু একদিন হঠাৎ করে সেই মেয়ে জলে ডুবে মারা গেল, আমরা বুঝতে পারলাম না যে কী হলো। এরপরে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লো এবং সেও ধীরে ধীরে আস্তে আস্তে অসুস্থ হতে মারা গেল। তার মেয়ের শোক সে কোনোভাবেই সহ্য করতে লাগলো না এবং এর ফলে পুরোপুরি আমার যে সংসার, সেই সংসারও পুরো শেষ হয়ে গেল, সুখের পরিবার একেবারে ভেঙে গেল। আমি তখন থেকেই ঠিক করে নিয়েছিলাম যে যে আমার মেয়েকে হত্যা করেছে তাকেও আমি একই রকম শাস্তি দেবো। এছাড়াও তখন থেকেই আমি অনেক রকম প্ল্যান করতে লাগলাম যে কী হবে। আমি জানতে পারলাম সমস্ত কিছু খোঁজ নিয়ে যে নরেশ খুন করেছে এবং নরেশকে তখন আমি মারবার জন্য সব প্ল্যান করলাম। আমি একটু আগে সিসিটিভি বন্ধ করে নরেশকে খুন করে এসে আবার সিসিটিভি চালু করে ক্লাসের মধ্যে ঢুকে পড়লাম, কেউ জানতেও পারলো না, এইভাবে মারলাম। আসলে নরেশের মতন ছেলেমেয়েদেরকে আমাদের সমাজই তৈরি করে, স্কুলই তৈরি করে। স্কুল সবসময় নরেশের যত ভুল সব ক্ষমা করে দিত। কেন? কারণ সে সুপারস্টার রমাকান্তের ছেলে, তাকে বললেই কিন্তু তার অন্যায়ের ফলে যে হাজারো মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য এই ধরনের স্কুল কোনোভাবে শিক্ষা দান করতে না, তারা ব্যবসা করতে রাস্তায় নামে, তারা মানুষের ভুলগুলোকে শুধরে দিতে না। এরপরে আমরা দেখি স্যার গ্রেপ্তার হয়ে যায় এবং 6 মাস পর শিবা তার রিসার্চের জন্য বিদেশে আসে এবং সেখানে মায়া আসে এবং তাকে বলে তুমি এখানে, আমি বারবার ফোন করছি তুমি কোনোভাবে তুলছো না। আসলে তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়, এখন তাদের মধ্যে বন্ধুত্ব পেরিয়ে তাদের সম্পর্কটা অন্য একটা জায়গায় ওঠে এবং মায়া এখানে রাগ করে চলে যেতে থাকলে শিবা তাকে এখানেই শেষ হয়ে যায় আমাদের পেন্সিল দ্য মার্ডারার মুভিটা। আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন এবং আমার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো তাও বলবেন কমেন্টে। এবং এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেল লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন।